You are watching Magic Box Entertainment. বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেইনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্ণুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ১৯তম গল্প মৃত্যুর ওপারে। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ১৯তম গল্প মৃত্যুর ওপারে। সবে ফেব্রুয়ারি মাস। এই সময় অন্য বছর হাড় কাঁপানো ঠান্ডা থাকে, কিন্তু এবার যেন জানুয়ারির সঙ্গে সঙ্গে লোটা কম্বল গুটিয়ে ঠান্ডাও বিদায় নিয়েছে। দিনের বেলায় গরম পোশাক গায়ে চাপালে রীতিমতো ঘাম হচ্ছে। একটু আগে ঠিকই, কিন্তু এই যে বসন্তের আমেজ বাতাসে ভাসছে তা বেশ উপভোগ্য। চনমনে শরীর, মনও বেশ ফুরফুরে। না মিথ্যা বলবো না, বেশ প্রেম প্রেম অনুভূতি হচ্ছে। এই তো পরপর কত রকম দিবসের দৌড় চলবে, জোড়ায় জোড়ায় সবাই ঘুরতে বেরোবে। একদম শেষে আসবে ভ্যালেন্টাইন্স ডে। এবার আবার বাঙালির ভালোবাসা দিবস এবং ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে। কিন্তু এসব ভেবে আর কি হবে, গুরুদেব বিষ্ণুদাও জীবনে বিয়ে থা করেনি, আর আমিও সদা সিঙ্গেল হয়ে কলেজ প্রায় শেষ করে ফেললাম। সবই কপাল। অবশ্য আমার কলেজে একজন বান্ধবী আছে, নাম তানিয়া। ঠিক প্রেম নয়, তবে একটা ভালো লাগা আছে ওর প্রতি। বুঝতে পারি তানিয়াও আমাকে পছন্দ করে। আমাদের বন্ধুত্ব খুবই গভীর, কিন্তু এর চেয়ে বেশি এগোনোর সাহস আমার আজ পর্যন্ত হয়নি। ওকে বলেছি সরস্বতী পুজোর দিন একসঙ্গে বেরোনোর কথা। দেখি যদি রাজি হয় তবে সুযোগ বুঝে মুখ ফুটে বলার চেষ্টা করব। বিকেলের দিকে হরিদার চায়ের দোকানে এসে একাই বসেছিলাম। মনে কোনো রকম দুশ্চিন্তা অস্বস্তি এসব না থাকলেও সামান্য একাকিত্ব অনুভব করছি ইদানিং। গতকাল একটা খবর পেলাম, সত্যি মিথ্যা এখনও পুরোপুরি নিশ্চিত নই, তবে শুনলাম বুবাইয়ের নাকি সম্প্রতি প্রেমিকা জুটেছে। মাঝে মধ্যে এই সন্ধেবেলায় সেই প্রেমিকার সঙ্গে ও দেখা করতে যায়। আমি ভেবেছিলাম ব্যাটা পড়ে পড়ে ঘুমায়, সেই জন্য আসতে পারে না। এই গোপন খবর পেয়ে আমি তো অবাক। শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ছোড়া ডুবে ডুবে জল খাচ্ছে। তবে শুনে খুশিও হয়েছি। আমাদের কিছু না হোক, ওর তো একটা হিল্লে হয়েছে। একটু পরে দেখি পল্লব সাইকেল চালিয়ে হরিদার দোকানের সামনে এসে উপস্থিত হলো। আয় আয় আয়, কখন এলি? এসেছি অনেকক্ষণ। হরিদা, দুটো চা দিও। হরিদার দোকানে পাতা বাঁশের চটা দিয়ে তৈরি বেঞ্চিতে পল্লব এসে বসল। একটু দম নিয়ে বলল, এই সরস্বতী পুজোর দিন কি করছিস রে? বেরোবি? এখনও ঠিক বলতে পারছি না, পরে বলবো। কেন, কি আছে তোর? না মানে ওই তোকে তানিয়ার কথা বলেছিলাম, মনে আছে? তোর কলেজের? হ্যাঁ। ও ভাই, তার মানে ডেটিং? হ্যাঁ, এই আগে বলিসনি তো। আরে না এখনো কিছু হয়নি। এই ঢপ দিস না। সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। তা ট্রিটটা কবে দিবি? আরে পাগলা, এখনো কিচ্ছু হয়নি। বেরোনোর কথা বলেছি, দেখি যদি রাজি হয়। থাক তুই যা, ভাগ। দল ছুট কোথাকার। আমি আর বুবাই দুজনেই বেরিয়ে যাব। দ্যাট গুড স্যান্ড। আমার কিছু হয়নি, তাতেই তুই পিছনে লাগছিস। আসল খবর তো জানিস না। কি খবর? বুবাই জুটিয়ে ফেলেছে। কি বলছিস? আগে ঠিকই বলছি। সেই জন্যই তো এখন আর সন্ধেবেলা এদিকে দেখা যায় না। এখানে আসার কথা বাড়িতে বলে তার সঙ্গে ঘুরতে যায়। কি বলছিস রে? এ তো আজব কাণ্ড। তার মানে মাঝখানে গাড্ডায় পড়ে রইলাম শুধুমাত্র আমি? চিন্তা নেই ভাই, আমিও এখনো গাড্ডাতেই আছি। গাড্ডা থেকে ওঠার জন্য দড়ি খুঁজছি। থাক ভাই, আমি এই গাড্ডাতেই ভালো আছি। দরকার নেই ওই সব ফালতু ঝামেলার। দেখি তো লোকজনকে,
ওই ঝামেলা করে মরার চেয়ে একা থাকা অনেক ভালো। একা থাকা ভালো এ কথা বলা বড্ড সহজ, কিন্তু একাকিত্ব মানুষকে মৃত্যুর পরেও শান্তি দেয় না। নিজেদের মধ্যে কথা বলতে এতটাই ব্যস্ত ছিলাম যে কখন পাশে এসে বিষ্টুদা উপস্থিত হয়েছে লক্ষ্যই করিনি। আরে বিষ্টুদা, এসো এসো এসো। এই হরিদা, চা 3টে দিও। দুই মক্কেলে কি নিয়ে কথা হচ্ছে? আমাকে প্রায় কিছু বলতে না দিয়ে পল্লব বলে উঠল, তোমার 2 শিষ্যা জুটিয়ে ফেলেছে। আরে আমি জোটাইনি, বুবাইটা। আরে আমার তো এখনো কিছুই হয়নি। থাম থাম, বুঝলে বিষ্টুদা, বুবাই প্রেম করছে। আর এই অর্ণব, আমার এখনো কিচ্ছু হয়নি বিষ্টুদা। আমাদের কলেজে একটা মেয়ে আছে, তাকে আমি পছন্দ করি, সেই কথা ওকে বলছিলাম। ও, আর ওই সরস্বতী পুজোতে ঘুরতে যাওয়ার ব্যাপারটা? ওই মানে বলেছি আমার সঙ্গে বেরোনোর কথা, এখন রাজি হবে কিনা আমি জানি না। যাই হোক, এ তো ভালো খবর। প্রেম করা শরীর মন দুইয়ের জন্যই ভালো। আরে বোকা, একা কেউ থাকতে পারে নাকি? এই যদি ধর তোরা না থাকতি, তবে আমায় কতটা নিঃসঙ্গ জীবন কাটাতে হতো বলতো। এই যে সন্ধেবেলায় তোদের সঙ্গে কথাবার্তা বলি, তাতে আমার জীবনের সব একাকিত্ব দূর হয়ে যায়, নতুন করে বাঁচার শক্তি পাই। তবে বুঝে শুনে পা বাড়াস, দিনকাল তো ভালো নয়। একে অপরের সঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি এখন বড় সস্তা হয়ে গেছে। কথা দিতেও সময় লাগে না, আর ফিরিয়ে নিতেও সময় লাগে না। এটাই তো ভয়, সেই জন্যই তো দুম করে ঝাঁপিয়ে পড়ার সাহস পাই না। ধীরে সুস্থে এগিয়ে খোকা, দিনকাল ভালো নয়। ঠিক এমন সময় হরিদা আমাদের দিকে চায়ের ভাঁড় এগিয়ে দিল। ভাঁড় তুলে নিয়ে গরম চায়ে একটা চুমুক দিয়ে বিষ্টুদা বলল, এই ভালোবাসার বিচ্ছেদ নিয়ে একটা ঘটনার কথা মনে পড়ছে। মানে তোমার গল্পে ভূত নেই, শুধু ভালোবাসা আর বিচ্ছেদ? প্রথমত গল্প নয়, সত্যি ঘটনা। তুই আমার বলা ঘটনাগুলোকে গল্প মনে করিস, কিন্তু তোর মনে করায় কিছু যায় আসে না। সত্যিটা সত্যিই থাকে। আর দ্বিতীয়ত, এই ঘটনায় কি আছে সেটা শোনার পরেই সিদ্ধান্ত নিস। কিছু না জেনে আগে থেকে আকাশ কুসুম কল্পনা করার কোনো মানে হয় না। সত্যি পল্লব, আগে শোন না। বিষ্টুদা, তুমি বলো। বলবো তো অবশ্যই, তার আগে এই তাল পাতার সেপাইকে চুপ করতে বল। কথার মাঝে বাঁ হাত ঢুকিয়ে দেওয়া ওর স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু বলছি না, তুমি বলো। এ কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে চায়ের ভাঁড়ে আবার একটা চুমুক দিল বিষ্টুদা। সন্ধ্যার অন্ধকার বেশ ঘনিয়ে এসেছে এতক্ষণে। হরিদার দোকানে আমরা 3 জন মাত্র বসে। মৃদু ঝিঝির ডাক চারপাশের অন্ধকার থেকে বিরামহীনভাবে ভেসে আসছে। এছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। ফস করে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে বিষ্টুদা সিগারেট ধরালো। সহজেই আন্দাজ করতে পারছি বিষ্টুদা গল্পটাকে মনে মনে সাজিয়ে নিচ্ছে। চা শেষ করে ভাঁড়টা ভাঙা বালতিতে ফেলে স্থির বাতাসে একদলা ধোঁয়া ভাসিয়ে বলতে শুরু করলো বিষ্টুদা। এই ঘটনা প্রায় 15 বছর আগের। আমার কলেজের এক বন্ধু অবিনাশ মুখোপাধ্যায়। মাঝে যোগাযোগ ছিল না বহু বছর। হঠাৎ করেই একদিন আমার কাছে তার চিঠি এসে পৌঁছালো। বিক্রমপুরের জমিদার পরিবারের একমাত্র ছেলে। একটু চাপা স্বভাবের ছিল, তাই খুব বেশি ওর সম্পর্কে জানা কখনোই সম্ভব হয়নি। তবে মানুষের সঙ্গে মিশলে তো বোঝা যায়, ছেলে হিসেবে বেশ ভালোই ছিল। কোনো জটিল চিন্তা ভাবনা ওর মধ্যে ছিল না। মুখ ফুটে সবকিছু প্রকাশ করতে পারতো না, এই যা। আমার সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব ছিল। কলেজ শেষ হয়ে যাওয়ার পর ও আবার ফিরে যায়। তারপর থেকে আর কোনো যোগাযোগ ছিল না। এত বছর পর হঠাৎ করে ওর চিঠি পেয়ে কিছুটা অবাক হলাম। আমার কথা এতদিন মনে রেখেছে, এটাই বড় পাওনা। ওর এই আপাত চুপচাপ সরল প্রকাশের আড়ালে এমন কিছু একটা ছিল যা আমায় আকর্ষণ করত। ওর কাছেই শুনেছি বিক্রমপুরের যে বাড়িতে এখনো ওর পরিবার বাস করে তা পুরনো জমিদার বাড়ি।
ইচ্ছে ছিল একবার যাওয়ার, কিন্তু সে সময় হয়ে ওঠেনি। তারপর কলেজ শেষে সবাই সবার মতো আলাদা হয়ে গেলাম, কোনো যোগাযোগ রইল না। এত বছর পর সেই বন্ধুর চিঠি পেয়ে মনের স্মৃতিগুলো আবার সজীব হয়ে উঠল। ফেলে আসা দিনের দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে লাগল। চিঠিটা পড়ে অবশ্য আমি কিছুটা চিন্তিত হয়েছি। ও লিখেছে ওর শরীর খুব খারাপ, আমার সাথে একটিবার কথা বলতে চায়। আমি যদি ওর ওখানে গিয়ে কটা দিন কাটিয়ে আসি তাহলে খুব খুশি হবে। জানি না হঠাৎ করে কেন আমায় যেতে বলছে, এমন কি কথা আমায় বলতে চায়। ওর সঙ্গে তেমন কোনো গোপনীয়তা অথবা আদান প্রদান আমার ছিল না যা বিশেষ তাৎপর্যতা বহন করে। কি জানি, সেখানে না পৌঁছালে বোঝা অসম্ভব। ছোটবেলার বন্ধুর অনুরোধ এড়িয়ে যাওয়ার ইচ্ছা মোটেই ছিল না। তার উপর ওদের সেই পুরনো জমিদার বাড়িটা একবার সচক্ষে দেখার লোভও ছিল। দুদিন পর নিজের কাজ কিছুটা গুছিয়ে রেখে রওনা হয়ে গেলাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। যেভাবে ও ঠিকানা লিখে দিয়েছে তাতে পৌঁছাতে কোনো অসুবিধাই হয়নি। রেল স্টেশনে নেমে সোজা পায়ে হাঁটা পথ। জায়গাটা গ্রামই, তবে ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে শহুরে ছোঁয়া লাগতে আরম্ভ করেছে। এই অঞ্চলে গাছপালা প্রচুর এবং সেগুলো অনেক প্রাচীন, ফলে এক একটা শিরীষ গাছ, মেহগনি গাছ বিরাট বড় বড়। সেগুলোর গুড়ি সময়ের আঘাতে কালো হয়ে গেছে, দেখে মনে হয় এক একটা স্থির দানব। বড় বড় গাছের ছায়ায় সোজা রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে এগিয়ে একটা চওড়া খাল পড়ল। খালের ওধারেই চোখে পড়ছে একটা পুরনো আমলের বাড়ি। ওই বাড়িটাই ওদের। খালটা বেশ চওড়া, আন্দাজ 50 ফুট তো হবেই। যে রাস্তা ধরে আমি এসেছি সেই রাস্তা খাল পর্যন্ত পৌঁছে ডান দিকে বেঁকে খালের ধার বরাবর চলে গেছে। সেই বাঁকের কাছেই একটা চওড়া ঢালাই পুল খালের ওপারে পৌঁছেছে। এটা পার হলেই পৌঁছে যাব অবিনাশের বাড়ির ফটকে। ও যেমনটা বর্ণনা দিয়েছে, খালের ওপারে যে বাড়িটা দেখতে পাচ্ছি সেটা ঠিক সেই রকম। সময়ের ছাপ বড় স্পষ্ট হয়ে, বড় নিষ্ঠুর হয়ে বাড়িটার গায়ে পড়েছে। মোটা মোটা গোল থামওয়ালা দোতলা বাড়িটা, যেন সুদূর অতীতের স্মৃতি ওখানে বন্দী হয়ে আছে। খালের স্বচ্ছ জলে বাড়িটার প্রতিচ্ছবি স্রোতের তালে তালে অনবরত কাঁপছে। অস্পষ্ট, অথচ এড়িয়ে যাওয়া যায় না এমন কিছু প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। বাড়িটাকে দেখে কেন জানি না মনে একটা ভয়ের অনুভূতি হলো। এই জঙ্গলে ঘেরা অঞ্চলে মোটা মোটা গাছগুলো যদি দানব হয়, তবে ওই বাড়িটা যেন সেই দানবদের সম্রাট। এত বছর পর বন্ধুকে দেখব সেই আশা নিয়ে ছুটে এসেছি, অথচ ওর বাড়িতে ঢোকার আগে অজানা কারণে আড়ষ্ট মনে হলো নিজেকে। পা যেন এগোতে চাইছে না। এক প্রকার উসখুস করতে করতেই বাড়িটার ফটকের সামনে পৌঁছালাম। জমিদারির ইতিহাস এখন রূপকথার গল্পের মতো। একমাত্র সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জীর্ণ বাড়িখানা। এই ফটকে কোনো এক সময় দারোয়ান রাত দিন পাহারা দিত। এখন সে ফটক আলগা হয়ে পড়ে আছে।
লোহার ফটক ঠেলে আমি ভিতরে ঢুকলাম। আমাকে ঢুকতে দেখে একজন বেটে খাটো মাঝবয়সী লোক এগিয়ে এলো। কাকে চান? এই বাড়ি অবিনাশ মুখোপাধ্যায়ের তো। হ্যাঁ, ও বাড়িতে আছে নিশ্চয়ই। আমি ওর বন্ধু। তা তুমি কে? আমি এ বাড়িতে কাজ করি বাবু। আসলে বাবু আজকাল সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চান না। আপনি একটু খাড়ান, আমি বাবুরে একটু জিজ্ঞাসা করে আসি। আচ্ছা, আপনার নাম কি বলবো? বলো গিয়ে যে বিষ্টু এসেছে। ও আচ্ছা আচ্ছা, একটুখানি দাঁড়ান। বাবুর পছন্দ নয় এমন লোক বিনা অনুমতিতে বাবুর কাছে গেলে পরে আমায় গালাগাল করেন। কিছু মনে করবেন না, আসছি। হ্যাঁ, বলে লোকটা পা চালিয়ে বাড়ির ভিতরে চলে গেল। বড় জোর মিনিট খানেক হবে একজন লোক বাড়ি থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলো। বয়সের ছাপ পড়েছে, তবু চিনতে পারলাম এই আমার কলেজ জীবনের বন্ধু অবিনাশ। কি অদ্ভুত পরিবর্তন হয়েছে। বয়স আমারও হয়েছে, তবে ও যেন একটু বেশি বুড়ো হয়ে গেছে। সে সময় আমার দুই একটা চুল সবে পেকেছে, অথচ ওর প্রায় সব চুল পাকা। হেঁটে আসা দেখে মনে হলো ও ভীষণ অসুস্থ। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ও বিধ্বস্ত, ক্লান্ত। আমাকে এতদিন পর দেখে যেন জোর করে ঠোঁটের কোণায় হাসিটাকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছু একটা যেন ওকে বাধ্য করছে বারবার বিষণ্ণ হয়ে যেতে। এতদিন পর ওর এমন মূর্তি দেখব কল্পনা করিনি। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই পর্যন্ত হেঁটে আসতে আসতে দেখলাম ওর চোখে জল চলে এলো। সে আবেগের অভিঘাত এতটাই কঠিন ছিল যে মুখে কিছু বলতে পারল না। সোজা এসে আমাকে বুকে জড়িয়ে ধরল। সেই বেটে খাটো লোকটি পাশে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে আমাদের দেখছে। প্রথমে আমি কথা বললাম, কেমন আছিস? যদিও সেই প্রশ্ন অবান্তর, অহেতুক, নিয়ম রক্ষা। কারণ ওকে দেখে যে কেউ আন্দাজ করতে পারবে ও ভালো নেই। কিন্তু হয়েছেটা কি, সে প্রশ্নের উত্তর এক্ষুনি জানা সম্ভব নয়। পরে ওর কাছে সব কিছু শুনতে হবে। চোখ মুছে কোনো ক্রমে আমাকে উত্তর দিল, আমি ভালো নেই রে, বলবো সে কথা। সে কথা বলার জন্যই তো তোকে এত দূর থেকে ডেকে এনেছি। আহ, তুই ভালো আছিস তো? হ্যাঁ, ওই আর কি। ঘরে আয়, ঘরে আয়। নিবারণ, ইনি আমার খুব কাছের বন্ধু। কটা দিন এইখানেই থাকবেন। তুই দেখাশোনা করবি যাতে এনার কোনো অসুবিধা না হয়। আগে বাবু, তা উনি থাকবেন কোন ঘরে? দোতলার ওই পূর্ব দিকের ঘরটা ঠিকঠাক আছে তো? ওইখানেই ব্যবস্থা করে দে থাকার। আচ্ছা। তিনজনে বাড়িতে প্রবেশ করলাম। শুধু বাইরে নয়, বয়সের ছাপ এ বাড়ির ভিতরেও স্পষ্ট। পলেস্তারা অনেক জায়গাতেই ফুলে রয়েছে, দু এক জায়গায় ফাটল ধরে সুরকি ঝরে পড়ছে। আর নিবারণ, অর্থাৎ সেই বেটে খাটো লোকটি আমার হাত থেকে ব্যাগটা নিয়ে পথ দেখিয়ে এগিয়ে চলল। বিরাট বড় বাড়ি, মাঝে একটি বিশাল বৈঠকখানা। এখনো সেখানে পুরনো আমলের আসবাবপত্র যত্ন করে সাজানো আছে। অবিনাশ নিচেই রইল, নিবারণ আমাকে নিয়ে চলল দোতলায়। প্রত্যেকটা ঘরের দরজায় অসাধারণ নকশা করা। আগের সেই জৌলুস আর নেই, তবু বোঝা যায় বেশ দামি সেগুলো। সেই রকমই একটা কাঠের দরজার সামনে এসে ঠেলে ভিতরে ঢুকল নিবারণ। আমি ওর পিছনে পিছনে সেই ঘরে প্রবেশ করলাম। এই ঘরে আপনি থাকুন বাবু, আমি এই ঘরটা গুছিয়েই রাখি, কোনো অসুবিধা হবে না। যদি কিছু দরকার হয়
একবার শুধু হাঁক দেবেন আমার নাম ধরে, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। বেশ বেশ। পেছনের দিকে জানালাটা খুলে দিই, ওদিকে গাছপালা আছে, ফুরফুর করে বাতাস আসবে। দাও। নিবারণ এগিয়ে গিয়ে জানালাটা খুলে দিল। জানালার দিকে এক ঝলক তাকিয়ে দেখলাম বাইরে সত্যি অপূর্ব দৃশ্য। শুধু সবুজ আর সবুজ, কৃত্রিমতার কোনো ছাপ এই জানালা থেকে চোখে পড়ে না। উপরে নীল আকাশ, নিচে গাছপালার মেলা। আপনি হাত মুখ ধুয়ে নিন বাবু, আমি আপনার খাবার জোগাড় করি। নিবারণ এ কথা বলে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে যে প্রশ্নটা আমার মাথায় পাক খাচ্ছে সেটা ওকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা নিবারণ, এ বাড়িতে আর কেউ থাকে না? না, বাবু একাই থাকেন, আর আমি থাকি বাবুর সঙ্গে সঙ্গে। যাকে বেলা হয়েছে, আর দেরি করা ঠিক হবে না, আমি খাবার জোগাড় করি গে। এই ঘর থেকে বেরিয়ে ওই কোনায় চান ঘর আছে, শুধু আপনাকে কষ্ট করে একবার নিচে যেতেই হবে, খাবার ঘর নিচে। তাতে কোনো সমস্যা নেই, আমি পোশাক পরিবর্তন করে আসছি, তুমি যাও। নিবারণ ঘর থেকে বেরিয়ে গেল। হাত মুখ ধুয়ে এসে আমি সঙ্গে আনা পোশাক বের করে পরিবর্তন করে নিলাম। তারপর একটা সিগারেট বের করে সেই খোলা জানালার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইলাম। উদ্ভট খেয়াল হলো মনে হলো এই যেখানে এসে পৌঁছেছি আমি, অর্থাৎ এই সুপ্রাচীন জমিদার বাড়ি, এই বিস্তীর্ণ বৃদ্ধ বৃক্ষের জঙ্গল, এসবের সঙ্গে আমি যেন বড্ড বেমানান, খাপ ছাড়া। আমার জগৎ আর এই জগতে অসীম তফাত। বাইরে যে ঘন গাছপালার সারি দেখা যাচ্ছে তা যেন ছবির মতো থমকে রয়েছে। কোথাও একটা পাখি ডাকছে না, একটা পাতা নড়ছে না, সামান্য বাতাসের আনাগোনাও নেই। থমকানো গুমোট পরিবেশ। একটা অস্পষ্ট আশঙ্কা মাথায় ঘুরপাক খাচ্ছে। সিগারেট শেষ হয়ে গেছে। অবশিষ্ট অংশটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে মাথায় হরেক রকম ভাবনা চিন্তা নিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়েছিলাম। বাবু, নিবারণের কণ্ঠে আমার সম্বিত ফিরল। হ্যাঁ বলো। আপনার খাবার জোগাড় হয়ে গেছে, চলুন খাই নেবেন। নিবারণের সঙ্গে সঙ্গে চললাম। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ ভাবনাটা মাথায় এলো, অবিনাশ কোথায় গেল? যখন এই বাড়িতে পৌঁছালাম তখন সামান্য সময়ের জন্য আমার সঙ্গে কথা বলে কোথায় যে চলে গেল। অথচ এত বছর পর আমি এসেছি, ওর তো উচিত ছিল অন্তত কিছুটা সময় আমার সঙ্গে সঙ্গে থাকা। তাতে নতুন জায়গায় অভ্যস্ত হতে কিছুটা সুবিধা হতো। অবশ্য আমি খারাপ কিছু মনে করিনি। ওকে দেখেই আমার মনে হয়েছে ও নিজেই কোনো সমস্যায় জর্জরিত। খাওয়া দাওয়া শেষে ও আমার সঙ্গে দেখা করলো। সারাদিন অনেকটা কষ্ট করে এসেছিস, আপাতত একটু বিশ্রাম নে না, সন্ধেবেলায় সব কথাবার্তা হবে খন, কেমন? খুব একটা যে ক্লান্ত হয়ে পড়েছি তা নয়, তবু তুই যখন বলছিস ঠিক আছে। ও চলে গেল। আমি নিজের ঘরে এসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বেশ একটা অন্যরকম পরিবেশ এই চত্বরে। স্টেশনের আশেপাশে কিছু বাড়ি ঘর চোখে পড়ছিল, কিন্তু এই দিকটা একেবারেই ফাঁকা। সেই অর্থে কোনো বাড়ি ঘর নেই। এ কথা সত্যি যে এমন সবুজ ভরা পরিবেশের মাঝে এসে শরীরে সামান্যতম ক্লান্তি আমার ছিল না, বরং খাওয়া দাওয়ার পরে কিছুটা ক্লান্ত হয়ে পড়লাম। একটু ঝিমুনি ভাব অনুভব করছি। পুরনো দিনের নকশা করা কাঠের পালঙ্কে শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমে চোখ জড়িয়ে এলো।
ঘুমের মাঝে দেখলাম এক নারী মূর্তিকে। একটা বন্ধ ঘরে সে বন্দী। তার সৌন্দর্য অতুলনীয়। এমন স্বর্গীয় সৌন্দর্য আমি স্বচক্ষে কখনো দেখিনি। কিন্তু কষ্ট যন্ত্রণায় তার মুখ ম্লান হয়ে রয়েছে। সে এক দৃষ্টিতে বন্ধ ঘরের দরজার দিকে তাকিয়ে আছে। কি করুণ প্রত্যাশা সেই চোখ দুটোতে। ওই দরজা কখনো খুলে যাবে এই আশায় ছলছল করছে। হঠাৎ সে আমার দিকে তাকালো। একই রকম করুণ চোখে তাকিয়ে অতিলৌকিক অথচ মধুর কণ্ঠে সে বলে উঠল, আমি মুক্তি চাই। এই অসহায় বন্দি দশা থেকে আমি মুক্তি চাই। এ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমি সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালাম। এই জগতের সঙ্গে সব সম্পর্ক আমার ছিন্ন হয়েছে। আমায় বন্দি করে রেখে কোনো লাভ নেই। আমি কষ্ট পাচ্ছি। দয়া করে আমাকে মুক্ত করুন। দয়া করুন আমাকে। সে মধুর করুণ কণ্ঠে আমার মন বিষণ্ণ হয়ে উঠল। ঠিক এমন সময় একটা ঠক ঠক শব্দে স্বপ্নের মায়াজাল কেটে গেল। নিবারণ ডাকছে। চোখ মেলে জানালার দিকে তাকিয়ে বুঝতে পারলাম সন্ধ্যা হয়ে গেছে। উঠে পড়লাম। দরজা খুলে বললাম, ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, সে বুঝতেই পেরেছি। এই চা হয়ে গেছে। আপনার চা কি এখানে দেবো নাকি আপনি নিচে যাবেন? আমি নিচে আসছি। একটু পরে চোখ মুখ ধুয়ে নিয়ে নিচে গেলাম। নিবারণ একটা ঘর দেখিয়ে বলল, এইটা বাবুর ঘর, গিয়ে বসুন, আমি চা নিয়ে আসছি। আমি দরজার সামনে গিয়ে মৃদু স্বরে একটা ডাক দিলাম, অবিনাশ। আয়। ভিতর থেকে অবিনাশের কণ্ঠ ভেসে এলো। কাঠের দরজা ঠেলে আমি ভিতরে ঢুকলাম। ঘরটা মোটামুটি বড় বলা যায়। একপাশে একটা অসাধারণ নকশা করা পালঙ্ক। দেওয়ালের ধার ঘেঁষে দরজার সোজাসুজি একটা ছোট টেবিল। আর এদিকে একটা আরাম কেদারা। আরাম কেদারার মুখ যে দেওয়ালের দিকে, সেই দেওয়ালে বিরাট বড় একটা তৈলচিত্র। এক দম্পতির ছবি। পুরুষটি অবিনাশ, আর তার পাশে দাঁড়ানো মহিলার মুখের দিকে তাকিয়ে আমি রীতিমতো চমকে উঠলাম। একটু আগে যে মহিলাকে আমি স্বপ্নে দেখেছি, এ ছবি তারই। তৎক্ষণাৎ অভিঘাত কাটিয়ে আমি নিজেকে সংযত করলাম। অবিনাশ পালঙ্কেই কাত হয়ে আধ শোয়া অবস্থায় ছিল। আমাকেও বিছানাতেই বসতে বলল। বসলাম। তা তোর কাজকর্ম কেমন চলছে রে? মোটামুটি ভালোই বলা চলে। দুপুরে খাওয়া দাওয়া করতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একদমই না। বুঝতে পারছি প্রশ্নগুলো ও অকারণেই করছে। কোনো কারণে মূল প্রসঙ্গে আসার আগে অপেক্ষা করছে। কারণ আমার অজানা। তবে আমি যেচে কিছু জিজ্ঞাসা করতে চাইছি না। যতই হোক রক্ত মাংসের মানুষ। কলেজে পড়ার সময় ওকে একরকম দেখেছি। বয়সের সঙ্গে সঙ্গে কোনো পরিবর্তন যে হয়নি, সে কথা নিশ্চিত করে তো বলা যায় না। আমিও তাই ওর অপ্রয়োজনীয় প্রশ্নগুলোর সহজ সরল উত্তর দিতে লাগলাম। একটু পরে ঘরে প্রবেশ করল নিবারণ, চা এবং কিছু খাবার নিয়ে। অবিনাশের ইশারায় আমাদের মাঝামাঝি বিছানার উপরে রাখল। দরজাটা ভেজিয়ে দিয়ে তুই এখন যা, আর আমি না ডাকলে এ ঘরে আসবি না। মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিবারণ চুপি সারে ঘর থেকে বেরিয়ে গেল। ও বেরিয়ে যেতে
একটু সোজা হয়ে বসে একটা পেয়ালা তুলে নিয়ে চুমুক দিয়ে আবার নামিয়ে রাখলো অবিনাশ। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তা বিয়ে থা করেছিস? না রে, হয়তো করতাম, কিন্তু চাকরি জীবনের প্রথমে এমন একটা ঘটনা ঘটল যে সেসব চিন্তা এই জীবনের জন্য বাদ দিয়ে দিয়েছি। যাক, আমার কথা বাদ দে। কোনো রকম সংকোচ না রেখে তোর কি হয়েছে সেটা বলতো। সে কথা বলবো বলেই তো তোকে এত দূরে ডেকে এনেছি। তোকে এতটা কষ্ট দেওয়ার জন্য আমি সত্যি দুঃখিত, কিন্তু আমি আর আমি তোর সেই কলেজ জীবনের বন্ধু। আমার মনে হয় না আমাদের মধ্যে ফর্মালিটির প্রয়োজন আছে। আমার বরং ভালো লাগবে তুই যদি নিঃসংকোচে সব কথা আমায় বলতে পারিস। বেশ, বলছি। তোকে তো আগেই আমাদের পরিবারের কথা বলেছি। সে কথাটা যে সত্যি সেটা নিশ্চয়ই আজ এখানে এসে বুঝতে পেরেছিস। অবশ্য জমিদারি যখন ছিল তখনকার অবস্থায় আর আজকের অবস্থার মধ্যে আকাশ পাতালের তফাৎ। শুধু এই বাড়িটুকুই স্মৃতি হয়ে পড়ে আছে। আস্তে আস্তেও নিশ্চয়ই তোর চোখে পড়েছে যে আশেপাশে বাড়ি ঘর খুব একটা নেই। আসলে এই পুরো অঞ্চলটা এখনো আমাদেরই সম্পত্তির অংশ। সব মিলিয়ে যা আছে তা নেহাত কম নয়। বসে বসে জীবন কাটালেও আরো 2-1 পুরুষ কেটে যাবে। কিন্তু এই আয়োজন সত্ত্বেও আমি আমার জীবনের সবটুকু হারিয়ে ফেলেছি। আমি জানি আমি আর খুব বেশি দিন বাঁচব না রে। এ কথা কেন বলছিস? তোর যদি শারীরিক বা মানসিক কোনো অসুস্থতা হয়ে থাকে তবে তার চিকিৎসা করা। না রে, এই অসুখ কোনো চিকিৎসক সারাতে পারবে না। আমি জীবনে একটা মস্ত বড় ভুল করেছি। সে ভুল যদিও আমার ভালোবাসার থেকেই, কিন্তু তার পরিণাম যে এত ভয়ানক হবে তা আমি ভাবতে পারিনি, বিশ্বাস কর। কিন্তু হয়েছেটা কি সেটা বল। কলেজ শেষ করে বাড়িতে আসার কয়েক বছর পরই বাবা আমার বিয়ের ব্যবস্থা করলেন। মাকে তো সে অনেক ছোটবেলায় হারিয়েছি। পরিবার বলতে শুধু আমি আর বাবা, সেই সঙ্গে কাজের লোকজন। নারী স্পর্শে সংসারে নতুন রূপ পায়, সেই জন্যেই এতটা তাড়াহুড়ো করছিলেন বাবা। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! বিয়ের কথাবার্তা যেদিন ঠিক হয়ে গেল তার 2 দিনের মাথায় বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। ছোটবেলা থেকে বাবা ছাড়া আমার আর কেউ ছিল না। নতুন কোনো মানুষের সঙ্গে মন খুলে কথা বলতে পারতাম না আমি। মায়ের অবর্তমানে বাবা আমাকে এমনভাবেই তৈরি করেছিলেন যে বাবাই ছিলেন আমার একমাত্র বন্ধু। সেই মানুষটা চলে যাওয়ায় আমি বড্ড একা হয়ে গেলাম রে। কিন্তু ভাগ্য যখন কিছু কেড়ে নেয় তার বিনিময়ে বোধহয় নতুন কিছু ফিরিয়েও দেয়। বাবা বেঁচে থাকতে আমার আর মধুরিমার বিয়েটা ঠিক করেছিলেন। 2-1 বার সে সময় কথাও বলেছিলাম তার সাথে। বাবার মৃত্যুর পর আমার একাকিত্বের একমাত্র সঙ্গী হয়ে উঠল এই মধুরিমা। এর আগে আমার কোনো মেয়ের সঙ্গে এমন আলাপ ছিল না, ফলে অদ্ভুত এক অনুভূতি হতে লাগলো দিনে দিনে। ও যখন আমার সাথে কথা বলতো তখন যেন সবকিছুই ভুলে যেতাম আমি। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম ওর গাল বেয়ে নেমে আসা সেই এলোমেলো চুলগুলোর দিকে। ওর এই চোখের দিকে তাকালেই আমি কেমন যেন হারিয়ে যেতাম, জানিস। ওই যে ওই যে দেখ না, ওই দেওয়ালে ওর ছবি টাঙানো আছে। এই ছবির থেকেও কয়েকশো গুণ সুন্দরী ছিল মধুরিমা। একটা বছর এইভাবেই আমাদের সম্পর্কটা চলল। অসুচ কাটতে নতুন করে ওর বাড়ি থেকে বিয়ের দিনক্ষণও ঠিক করা হলো।
শুভ গোধূলি লগ্নে আমাদের 4 হাত এক হয়ে গেল। তারপর থেকে সব ভালোই কাটছিল। সত্যি বলছি, বিশ্বাস কর, আমার চেয়ে বেশি সুখী বোধহয় আর পৃথিবীতে কেউ ছিল না। কি অনাবিল আনন্দে যে মুহূর্তগুলো কেটে যাচ্ছিল বলে বোঝাতে পারবো না। আমার সম্পূর্ণ জগৎ হয়ে উঠেছিল ও। ও যখন জানলার ধারে দাঁড়িয়ে গুনগুন করত, আমার মনে যে কি প্রচন্ড তরঙ্গ বয়ে যেত তা যদি তোকে বোঝাতে পারতাম। জানিস, মাঝে মাঝে ও আমার বুকে মাথা রেখে বলতো, আমি তোমারই, তোমারই থাকবো সারা জীবন, না জীবনের পরেও। এই কথা শুনে আমার মনে হতো এই পৃথিবীতে আমার চেয়ে সুখী বোধহয় আর কেউ নেই। কিন্তু সেই সুখ আমার বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ একদিন এই বাড়ির উঠোনেই মাথা ঘুরে পড়ে যায় মধুরিমা। বাড়িতে চিকিৎসক আসে, কিন্তু কোনো রোগ ধরতে পারে না। অথচ এর পর থেকেই দিনে দিনে ও কেমন যেন দুর্বল হয়ে পড়ছিল, শরীর শুকিয়ে যাচ্ছিল। মাত্র মাস খানিক, তার মধ্যেই ওর সেই রূপ কোথায় যেন হারিয়ে গেল। আমি কলকাতায় নিয়ে গেলাম চিকিৎসার জন্য, কিন্তু কিছুতেই আর কিছু হলো না। শেষে এক সময় হাল ছেড়ে দিতেই হলো। বাবার পর যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছি, তাকে তিলে তিলে মরতে দেখা ছাড়া আমার আর কিছুই করার ছিল না রে। এমন সময় একদিন এক সাধু এলেন আমাদের বাড়িতে। আমায় বললেন যে আমি কোনোভাবেই ওকে বাঁচাতে পারবো না, তবে সামান্য এক ক্রিয়ার মাধ্যমে ওর আত্মাকে এই বাড়িতে আমার আত্মার সাথে বেঁধে রাখতে পারি। তার ফলে আমি যতদিন বেঁচে থাকবো ওর আত্মাও আমার আশেপাশেই থাকবে। আমি চাইলেই ওর সাথে কথা বলতে পারবো। কিন্তু কিন্তু যতদিন আমি বেঁচে থাকবো ওর আত্মা মুক্তি পাবে না। ওকে হারানোর ব্যথায় আমি তখন এতটাই কাতর ছিলাম যে তখন আমার মাথা ঠিক ছিল না রে। ভালো মন্দ বিচার করবার ক্ষমতা ছিল না। রাজি হয়ে গেলাম সাধুর কথায়। ঠিক সেই দিন রাতেই মধুরিমা আমার কোলে মাথা রেখে আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গেল। কিন্তু তখন আমার মাথায় পাগলামি চেপেছে। পরদিন সকালে প্রাণের চেয়েও প্রিয় মানুষটার মৃতদেহ শ্মশানে পুড়িয়ে অস্থিটুকু নিয়ে বাড়িতে ফিরলাম। সেই রাতেই আমার এই ঘরে মধুরিমার অস্থি আমি সেই সাধুর হাতে তুলে দিলাম। সামান্য কিছু উপচারেই এই ক্রিয়া সম্পন্ন হলো। সকালে সাধু চলে গেলেন। দুদিন সব চুপচাপ। তৃতীয় দিন রাতে বিছানায় শুয়ে আছি। নিঃস্বতার যন্ত্রণায় দু চোখের পাতা এক করতে পারছি না। হঠাৎ একটা নিঃশ্বাস এসে লাগলো আমার মুখে। এই নিঃশ্বাস আমার অনেক দিনের চেনা। আমি চমকে উঠলাম। মনের মধ্যে তীব্র আনন্দ লাগলো। মধু মধু ফিরে এসেছে। কিন্তু এরপরে অদৃশ্য মধুরিমার কণ্ঠস্বর আমায় যা বলল, তাতে আমার সব সুখ চিরজীবনের মতো হারিয়ে গেল। এ তুমি কি করেছো? আমি আর বেঁচে নেই। চাইলেও আর কখনো তোমার সামনে সশরীরে দাঁড়াতে পারবো না। কিন্তু কিন্তু তুমি যা করেছো তাতে সব পথ আমার বন্ধ হয়ে গেছে। না আমি নিজের শরীরে ফিরতে পারবো, না মুক্তি পাবো। বিদেহী আত্মার কাছে এ যন্ত্রণা কতটা কষ্টের আমি তোমাকে বোঝাতে পারবো না। তোমার জীবন যত দিন থাকবে আমাকেও ততদিন এই নরক যন্ত্রণা সহ্য করতে হবে। যে মুহূর্তে আবিষ্ট হয়েছিলাম তা যেন হঠাৎই কেটে গেল। আমি
আমি তোকে কষ্ট দিতে চাইনি। বুঝলাম কি ভুল করে ফেলেছি আমি, কিন্তু এখান থেকে যে আর ফেরার পথও নেই। আত্মহত্যা করতে চাইলাম, কিন্তু মধুরিমা আমায় আজও শত যন্ত্রণা সহ্য করে আগলে রাখে। আমার জীবনের কাছে ওর যন্ত্রণা আজও তুচ্ছ মনে করে। হোক, নিজে কষ্ট পায়, তবু আমাকে আমাকে মরতে দেয় না। এখনো আমাদের আশেপাশেই আছে ও, চুপচাপ শুনছে আমাদের সব কথা। ওর এসব কথা শুনে আমার মনে হলো ও মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ। কি করা উচিত ভাবতে লাগলাম। জিজ্ঞাসা করলাম, এতদিন পর এসব কথা আমায় বলছিস কেন? কারণ কারণ এবার আমার সময় হয়ে এসেছে। মধুরিমাকে কষ্ট দেওয়ার অপরাধের গ্লানি থেকে এবার মুক্তি পাবো আমি, মুক্তি পাবে মধুরিমাও। মানে কি বলছিস তুই? শোন, আমার মনে হয় ওকে হারানোর কষ্টে তোর মানসিক কোনো সমস্যা হয়েছে। এখন এসবের খুব ভালো চিকিৎসা হয়। তুই আমার কথা শোন, আমার সঙ্গে কলকাতায় চল। ওখানে খোঁজ খবর নিয়ে ভালো ডাক্তার দেখাবো তোকে। ওসব করে কোনো লাভ হবে না। বাবা মধুরিমা ছাড়া আমার আর কোনো কাছের মানুষ জীবনে ছিল না। এরপর যদি আমি কোনো মানুষকে বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি, সেটা হলি একমাত্র তুই। আর তাই তোর কাঁধে একটা বিরাট বড় দায়িত্ব দিয়ে যেতে চাই। এইটুকু করবি তো এই বন্ধুর জন্য? আমার হাত দুটো ধরে শেষের কথাটা বলল অবিনাশ। ওর চোখ ছল ছল করছে। বল, কি করব? ওই টেবিলের উপর একটা ফাইল দেখতে পাচ্ছিস তো? ওটাই আমার সমস্ত সম্পত্তির উইল করা আছে। আমি আমার সমস্ত সম্পত্তির দায়িত্ব তোকে দিয়েছি। এই গোটা সম্পত্তিটা তুই সেই সব মানুষের কাজে লাগাবি যাদের সত্যি প্রয়োজন আছে। ভালো মন্দ সবটাই তোর ইচ্ছেতেই হবে। আর উপহার হিসেবে এই বাড়িটা সমেত 10 কাঠা জমি আমি তোকে দিয়ে গেলাম। তোর কোনো আপত্তি কিন্তু আমি আর শুনবো না। আর নে, আর এই যে এই চাবিটা ধর। এই পালঙ্কের নিচে একটা কাঠের বাক্স আছে। আমার মৃত্যুর পর ওটা খুলবি, তার আগে নয় কিন্তু। মনে মনে ভাবলাম, ওকে যেভাবে হোক এখান থেকে বের করতে হবে। ও মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ। আমি আর খুব বেশি কথা না বাড়িয়ে ওর ঘর ছেড়ে বেরিয়ে সেদিন রাতের খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। তবে সারা রাত ঘুম হলো না। চোখের সামনে বারবার ভেসে বেড়াতে লাগলো মধুরিমার সেই ছবিটা। তার চোখে সেই করুণ ভাব এখন আর নেই, বরং সুখের হাসি তার টানা টানা চোখে ঝিলিক খেলে যাচ্ছে। ভোরের দিকে সামান্য চোখ লেগে এলো। বাবু, বাবু সর্বনাশ হয়ে গেছে বাবু, সর্বনাশ হয়ে গেছে বাবু, বাবু। হঠাৎ ঘুম ভাঙল নিবারণের চিৎকারে। বিছানা ছেড়ে উঠে দরজা খুললাম। কি হয়েছে? বাবু আর নাই। সকালে চা দিতে গিয়ে দেখি মরে খাটেই পড়ে আছে। কি বলছো? সত্যি বলছি বাবু। ছুটতে ছুটতে অবিনাশের ঘরে পৌঁছে দেখলাম নিবারণের কথাই সত্যি। ওকে পাঠালাম চিকিৎসক ডেকে আনার জন্য। চিকিৎসক এসে অবিনাশকে মৃত ঘোষণা করল। ঘটনাক্রম আমাকে অভিভূত করেছিল। দুটো প্রাণ ভালোবাসার টানে জীবনের পরেও জড়িয়ে রইল। পালঙ্কের তলায় দেখলাম একটা বাক্স রয়েছে। টেনে বের করে চাবি দিয়ে সেটা খুলে দেখলাম একটা পিতলের ঘটি তাতে রয়েছে।
লাল কাপড় দিয়ে সেটার মুখ বাঁধা, সঙ্গে একটা চিরকুট, তাতে লেখা, জন্ম মৃত্যুর সীমানা ছাড়িয়ে মধুরিমা আমারই, এই অবশেষ আমার অর্ধাঙ্গিনীর। বন্ধু, কালের সলিলে আমাদের একসাথে ভাসিয়ে দিস। অবিনাশের অন্তিম কাজ সম্পন্ন করলাম। দুজনের পিণ্ডদান করে এলাম গয়ায় গিয়ে। তারপর সব কাজ মিটিয়ে কয়েকদিন পর ফিরে এলাম নিজের চেনা জীবনে। এই পর্যন্ত বলে বিষ্ণুদা থামল। পল্লব বলল, ওই বাড়িটা, তারপর জমি জমা ওইসব এখনো আছে? কিছু জমি জমা আমি গ্রামেরই গরিব মানুষের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়েছি। আমার অংশের বাড়ি সমেত বাকি জমি একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করেছি। অবশ্য তার আগে বাড়িটাকে আমি নিজের খরচে মেরামত করিয়েছি। ওখানে এখন একটা আশ্রম হয়েছে। অনাথ শিশুরা ওই বাড়িতে থেকে পড়াশোনা করে। ও, ভালোবাসা কি সত্যি এত গভীর হয়? সব সম্পর্ক হয় না, তবে সত্যি ভালোবাসা হলে তা এমনটাই হয়। এই ঘটনা থেকে এটুকু বুঝেছি যে চলে যেতে চায় তাকে জোর করে বেঁধে রাখার চেষ্টা বৃথা। তাতে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ১৯তম গল্প মৃত্যুর ওপারে। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অর্ণব, সোমা, শুভদীপ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।